ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও নিয়ে। তো অনেকগুলো তো আপডেট আছে, সেগুলো তো অবশ্যই দেবো। তো তাছাড়া সেগুলো নিয়ে বলবো। এছাড়া বলে রাখি যে কিছুদিন আগেই মানে আগের সপ্তাহতেই আমরা কিন্তু আমাদের ফ্যান্ডাম ফ্যান্স কাপ 2023-এর সিজনটা কমপ্লিট করেছি। তো সেগুলোর কিন্তু ভিডিও লাইভ সব কিছু রয়েছে, প্রেজেন্টেশন সেরেমনি থেকে শুরু করে ওপেনিং সেরেমনি সব কিছুই কিন্তু রয়েছে, প্লেলিস্টও করা রয়েছে। সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো, আর তার সাথে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমাদের কি বক্তব্য আছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও। এছাড়া যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখনো অবধি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই ফলো করো, কারণ ওখানে কিন্তু আমরা রেগুলার বেসে আপডেট দিতে থাকি। সব রকম পোস্ট, টুর্নামেন্ট রিলেটেড সব কিছু কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে কিন্তু আমরা পোস্ট করি। তো অবশ্যই কিন্তু ফলো করে নিও পেজগুলো। তো এবার আসি ইন্ডিয়ান ফুটবলের যে আপডেটগুলো রয়েছে সেগুলোতে। তো প্রথমেই বলি, আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, সেটা হচ্ছে কন্যাশ্রী কাপ। তো কন্যাশ্রী কাপের কিন্তু আজকে ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীভূমি স্পোর্টিং এর খেলা রয়েছে। আর আজকের ম্যাচটা যে জিতবে সেই কিন্তু হবে এবছরের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন। যদি ইস্টবেঙ্গল জিতে তাহলে তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, শ্রীভূমি জিতলে শ্রীভূমি চ্যাম্পিয়ন। যদি খেলাটা ড্র হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়ে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কারণ গোল ডিফারেন্সে শ্রীভূমি কিন্তু ইস্টবেঙ্গল থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তো ইস্টবেঙ্গলকে টাইটেল ধরে রাখার জন্য কিন্তু আজকের ম্যাচটা অবশ্যই জিততে হবে। তো দেখা যাক কে জেতে এবছরের কন্যাশ্রী কাপ। আর খেলাটা কিন্তু হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। তো যারা যারা দেখতে যেতে চাও তো অবশ্যই কিন্তু যেতে পারো। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো বাকি আপডেটের মধ্যে গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে এএফসি কাপের নক আউট স্টেজের খেলা রয়েছে, মানে ড্র হওয়ার কথা ছিল। তো সেই ড্রটা কিন্তু গতকালকে হয়ে গেছে এবং সেখানে কিন্তু এশিয়ান জোনের সাথে কিন্তু খেলা পড়েছে ওড়িশা এফসি। তো এশিয়ান জোনের সেমিফাইনাল হবে, সেইখানে যারা জিতবে তাদের সাথে কিন্তু এএফসি কাপের নক আউটে খেলা পড়বে ওড়িশা এফসি। তো দেখা যাক কার সাথে খেলা পড়ে। আর এই খেলাটা কিন্তু হবে মার্চ মাসে, তার আগে কিন্তু হবে না। তো ততদিন অবধি এএফসি কাপ নিয়ে কিন্তু আপাতত ইন্ডিয়ান ফুটবলে কোনো আপডেট থাকবে না। তো এর সাথে বলে রাখি, সামনেই কিন্তু সুপার কাপ রয়েছে 8 তারিখ থেকে। তো সুপার কাপের লাইভ টেলিকাস্ট কিন্তু হবে সোনি নেটওয়ার্কে যতদূর জানা যাচ্ছে, এবং তার সাথে ফ্যান কোড অ্যাপ, এই দুটোতে কিন্তু সুপার কাপ দেখাবে। আর 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 8 তারিখে প্লে অফ রয়েছে, 9 তারিখ থেকে কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচ। তো গ্রুপ ফার্স্ট দিনই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেরই কিন্তু খেলা রয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই ফলো করো। আর কোন নেটওয়ার্ক মানে কোন চ্যানেলে দেখাবে সেটা কিন্তু জানতে পারলে আমরা একদম অ্যাকুরেটলি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব কমিউনিটিতে কিন্তু পোস্ট করে জানিয়ে দেবো। তো এগুলো তো ছিল মোটামুটি আপডেট। এর সাথে বলে রাখি, আইএফ এর তরফ থেকে কিন্তু ডিস্ট্রিক্ট লিগও হচ্ছে, আন্ডার 13 এবং আন্ডার 15 এই ডিস্ট্রিক্ট লিগটাও কিন্তু চলছে। সেখানে কিন্তু কলকাতা বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রচুর টিম কিন্তু পার্টিসিপেট করছে, আর খুব ভালো ভালো খেলা হচ্ছে, প্রচুর গোলও হচ্ছে কিছু কিছু ম্যাচে। তো সেই জায়গা থেকে সেইগুলোর আপডেটও কিন্তু আমরা আস্তে আস্তে দিতে থাকবো। তো এবার চলে আসি মেন কথা, যেগুলোর জন্য তোমরা আশা করে বসে থাকো, সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট। তো ট্রান্সফার আপডেটের কথাই বলি, যে তার আগে একটু বলে দিই যে গত পরশু দিন যেই খেলাটা ছিল মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স, সেই খেলাটাতে কিন্তু কেরালা ব্লাস্টার্স 1-0 জিতেছে। আর এই আইএসএল এ প্রথমবারের জন্য কিন্তু মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের কাছে হারলো। আর বলে রাখি, খেলাটা তো মোটামুটি হয়েছে, যে খুব ভালো খেলা বলবো না, কারণ ফার্স্ট হাফে বলতে গেলে কেরালাই কিন্তু বেশি খেলেছে, ভালো খেলেছে। আর ফার্স্ট হাফে দিয়ামান্তাকস যে গোলটা দিয়েছে, গোলটাও কিন্তু দারুণ। আশিস রায় আবার হেক্টর ইটসার মাঝখান থেকে সুন্দর বেরিয়ে গিয়ে টপ বারে ফিনিশ করেছে, তো খুবই ভালো। বাট সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান খুব ভালো খেলে, প্রচুর অ্যাটাক করে, কিন্তু যেটাই প্রবলেম হচ্ছিল যে ফাইনাল থার্ডে গিয়ে কিন্তু সেটা আর কোনোভাবে এক্সিকিউট করতে পারছিল না। তো এইটার জন্য কিন্তু প্রবলেম হচ্ছিল, বাট এই প্রবলেমগুলো তো সলভ করতেই হবে। আর সবচেয়ে বড় কথা, মাঝ মাঠে সেকেন্ড হাফে কিন্তু বেশ আধিপত্য দেখিয়েছে, কিন্তু যেটা ফিনিশ করতে হয় সেটা তো কিন্তু করতে পারেনি। যেরকম কামিংস খুবই বাজে খেলেছে, সেরকম ভাবে খেলতে পারেনি। আশিস রায় একটা দুটো মাঝে মাঝে ভুল করছিল। বাট অবশ্যই কেরালার ইয়ং প্লেয়ারদের কথা বলতে হবে, যেরকম নাওচা সিং, যেরকম সাবস্টিটিউট নেমেছিল সৌরভ মন্ডল, এরা কিন্তু খুব ভালো খেলেছে। ইয়ং প্লেয়ারদেরকে তো সুযোগ দিয়েছে, সুযোগ দিয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে কেরালা ব্লাস্টার্স। তো দেখা যাক, আপাতত মোহনবাগান বা কেরালার কারোরই ম্যাচ নেই। তো সুপার কাপে এরা কিরকম করে, সুপার কাপে মোহনবাগান জয়ের স্মরণিতে ফিরতে পারে কিনা। তো এরপরে আসি
অন্যান্য আপডেটের মধ্যে বলে রাখি ট্রান্সফার রিলেটেড নিউজ যেগুলো তোমরা শুনতে চাইছো। তো সবার প্রথমে বলি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে কথা। তো ইস্ট বেঙ্গল নিয়ে তো অনেকেই বলছে, অনেক জায়গায় বেরোচ্ছে, প্রচুর প্লেয়ারের সাথে কথাবার্তা চলছে, অনেকের সাথে অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে না। তো দুজনের নাম উঠে এসেছে যাদেরকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্ট বেঙ্গল কোচও চাইছে। একটা হচ্ছে নিখিল পূজারি আর একটা হচ্ছে হিতেশ শর্মা। তো বলে রাখি দুজনের সাথেই কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে হায়দ্রাবাদের। তো সেই জায়গা থেকে দুজনকেই নিতে হলে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। তো বলে রাখি এই দুজনের মধ্যে হিতেশ শর্মার দিকে একটু বেশি ঝুঁকে রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজার। আর হিতেশ শর্মাকে কিন্তু চাইছে, বাট যেটা চাইছে লোনে আনার জন্য। বাট হায়দ্রাবাদের তরফ হয়ে যেটা জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ কিন্তু লোনে ছাড়তে ইচ্ছুক নয়। তারা যদি ছাড়ে তাহলে কিন্তু ট্রান্সফার ফিস নিয়ে ছাড়বে, কারণ তাদের এই মুহূর্তে কিন্তু ফিনান্সিয়াল কিছু প্রবলেম চলছে, যেই জন্য দেখতে পাচ্ছ বিদেশিরাও চলে যাচ্ছে। জোনাথন মোয়া ছিল, সেও কিন্তু অলরেডি চলে গেছে, গিয়ে কিন্তু অন্য একটা ক্লাবে সাইন করেছে। তো সেই জায়গা থেকে হায়দ্রাবাদ থেকে প্লেয়ার আনাটা হয়তো ইজি, কিন্তু অবশ্যই সেখানে আনতে গেলে কিন্তু ট্রান্সফার ফিসটা দিতে হবে। তো সেইটা কি করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেটাই হচ্ছে দেখার, কারণ হিতেশ শর্মাকে কিন্তু খুব চাইছে। বাট নিখিল পূজারির সাথে কথা হয়েছে শোনা গেছে, বাট এখনো অবধি সেরকম ভাবে যে খুব ইচ্ছুক যে নিখিল পূজারিকে লাগবেই বা আনবেই এরকম কিন্তু কিছু শুনতে পারিনি। আর বিদেশি নিয়ে অনেকে জিজ্ঞেস করছো, তো গত পরশু দিনের ভিডিওতে একজন বিদেশির কথা বলেছিলাম, তো সেটা তো হবে না বলেই দিয়েছি সেই ভিডিওতেই, তো সেটা হওয়ার চান্সও নেই। বাট যেটা শোনা যাচ্ছে নাকি একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড প্লাস উইঙ্গার এরকম একজনকে নাকি পছন্দ করেছে কোচ কার্লস কোয়াদ্রার। তো তাকে নাকি আনতে পারে, তার সাথে নাকি কথাবার্তাও বলেছে, বাট সেটা কে বা কোন লিগে খেলে এখনো অব্দি জানা যায়নি। তো যদি সেরকম আনতে পারে তাহলে কিন্তু একজন বিদেশিকে ছাড়তে হবে। তো সেই জায়গা থেকে স্যাভিয়ারকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, এবং সেটা ছাড়বে কিনা সেটা কিন্তু আস্তে আস্তে আরো কয়েকদিন গেলেই কিন্তু বোঝা যাবে। কারণ মোটামুটি জানুয়ারি না পড়তে বা জানুয়ারির ফার্স্ট উইক না গেলে কিন্তু এই পিকচারটা ক্লিয়ার হবে না, কারণ এই মুহূর্তে কিন্তু সব টিমেরই ছুটি। ইস্ট বেঙ্গল তো অলরেডি প্র্যাকটিস ছুটি দিয়ে দিয়েছে, আবার 4 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে, তারপরে 9 তারিখে ফার্স্ট ম্যাচ আছে সুপার কাপে। তো সেই জায়গা থেকে কিন্তু তার আগে মানে জানুয়ারির ফার্স্ট উইকের আগে কিন্তু এগুলো পুরোপুরি পিকচারটা ক্লিয়ার হবে না। আর মোহনবাগানে বলে রাখি, মোহনবাগানের যেটা খবর সেটা হচ্ছে চিংলেসানাকে চাইছে, যেহেতু আনোয়ার আলী এই মুহূর্তে ইনজুরির জন্য বাইরে রয়েছে। তো চিংলেসানাকে নিতে পারে, বাট চিংলেসানার কাছে দিকে কিন্তু অন্যান্য দলেরও কিন্তু নজর রয়েছে, এরকম বলেছি। বেঙ্গালুরু এফসিরও কিন্তু নজর রয়েছে। তো সেই জায়গা থেকে চিংলেসানাকে আনতে পারবে কিনা বা আনা কতটা ইজি হবে সেটাও ডিপেন্ড করছে। বাট হায়দ্রাবাদ থেকে 2-1 প্লেয়ার অবশ্যই হয়তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেরোবে, এটা তো মোটামুটি কনফার্ম। বাকিটা দেখা যাক কি হয়। এবং তার সাথে বলে রাখি আরেকটা খবর, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা। তো জানুয়ারি 13 তারিখ থেকে তো এফসি এশিয়ান কাপ শুরু হচ্ছে। তো সেটার ফাইনাল স্কোয়াড মানে যেই 28 জন বা 30 জনের যে ফাইনাল স্কোয়াডটা জানাবে, সেটা জানা যাচ্ছে যে এআইএফ এর শুরুতে মানে আগামী শনিবার দিন সেই 30 জনের স্কোয়াডটা পাবলিশ হবে, এবং সেই 30 জনই কিন্তু উড়ে যাবে দোহাতে। তো সেইখানে গিয়ে প্র্যাকটিস করে তারপরে কিন্তু এএফসি এশিয়ান কাপ খেলতে যাবে। তো ইনিশিয়াল স্কোয়াডে 50 জনের নাম ছিল, তো সেখান থেকে 20 জনকে বাদ দেবে। এই কদিন যে আইএসএল এর ম্যাচ হয়েছে তার বেসিসেই কিন্তু এই স্কোয়াডটা সিলেক্ট হবে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট। এরকম যা আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর আজকে আমি বানিয়েছি, অনেকেই জিজ্ঞেস করবে যে গুড্ডুদা কোথায়। তো বলে রাখি গুড্ডুদা এই মুহূর্তে আমাদের সাথে নেই। গুড্ডুদা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে বলতে ঘুরতে গেছে মোটামুটি হায়দ্রাবাদে। তো সেই জায়গা থেকে 7 তারিখ মোস্ট প্রবাবলি গুড্ডু ব্যাক করবে। তো তারপরে গুড্ডুকে ভিডিওতে দেখতে হবে। আর যদি গুড্ডু ভিডিওতে থাকে তাহলে কোনো একটা গুগল মিট রিলেটেড কিছু একটা দুজনে মিলে ভিডিও করে সেইটা আপলোড করবো। তো এইগুলোই ছিল আপডেট। তো আপডেট নিয়ে তোমাদের যা বক্তব্য সেটা তো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও যারা এখনো অবধি সাবস্ক্রিপশন নাওনি, আর বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।